মহাপীঠ তারাপীঠ বাংলার বীরভূম জেলার এক জাগ্রত সিদ্ধপীঠ, যেখানে সতীর চক্ষুর তারা পড়েছিল আর তৈরি হয়েছিল ভক্তি ও তন্ত্রের এক মহাসঙ্গম। মা তারা এখানে করাল বদনী নন, বরং ভক্তের কাছে তিনি পরম জননী। শিলামূর্তিতে মা স্বয়ং মহাদেবকে স্তন্যপান করাচ্ছেন। মায়ের এই মাতৃরূপ পৃথিবীর আর কোথাও দেখা যায় না। সাধক বামাখ্যাপা, যার নাম ছাড়া তারাপীঠ অসম্পূর্ণ, এই মহাশ্মশানেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। মায়ের এই পাগলা ছেলের অলৌকিক কাহিনী আজও প্রতিটা ভক্তের হৃদয়ে অমর হয়ে আছে। সুপ্রভাত সবাইকে, আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা বেরিয়ে পড়েছি মহাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে মা তারার দর্শন করতে। তো যথারীতি আমাদের ট্রেনের টাইম ছিল 9:37 ডানকুনি থেকে। ট্রেনটার নাম্বার হচ্ছে 12509, বেঙ্গালুরু টু গৌহাটি এক্সপ্রেস। তো এটা টাইম ছিল 9:37 ডানকুনিতে। সেই মতো আমরা বেরিয়েছিলাম 8:14 নাগাদ। তো বেলুর স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে আমরা ডানকুনিতে 9:15 মধ্যেই পৌঁছে যাই। তো তারপরে এখানে আসার পরে বুঝতে পারি, আর আমাদের ফোনে মেসেজও আসে যে ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। সো আমরা এখন এই স্টেশনে বসে থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, এখানেই বসে আছি। আপাতত অ্যাপে শো করছে দুপুর 12টার সময় ট্রেন ঢুকবে, আর যেটা অ্যাকচুয়াল পৌঁছানোর কথা ছিল 12:45 নাগাদ, সেটা পৌঁছবে 3:15 নাগাদ। এখনও অবধি যা সময় দেখাচ্ছে তার নিরিখে, তবে আরও দেরি হতে পারে। আপাতত অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আচ্ছা, সবাইকে আরও কয়েকটা কথা জানিয়ে রাখি। অবশ্যই এটা একটা রুট তারাপীঠ বা রামপুরহাট স্টেশন যাওয়ার জন্য। শিয়ালদা এবং হাওড়া ছাড়াও আপনি চাইলে ডানকুনি দিয়ে যেতেই পারেন, কোনো অসুবিধে নেই। তো এখানে যে ট্রেনটা আসে, আমরা যে ট্রেনটাতে যাচ্ছি, বেঙ্গালুরু টু গৌহাটি সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটা কিন্তু আমি যেটা শুনলাম এখানে আসার পরে লোকাল লোকজনদের থেকে, যে প্রায়ই কিন্তু এটা লেট করে। অবশেষে 4 ঘন্টা ডানকুনি স্টেশনে অপেক্ষা করার পর ট্রেনটা ফাইনালি এলো। আমরা ট্রেনে উঠলাম এবং পাক্কা 10 থেকে 15 মিনিট লাগলো শুধু ট্রেনের ভেতর থেকে আমাদের রিজার্ভ সিটে আসতে। কারণ একটু ক্যামেরাটা ঘোরালেই বোঝা যাবে যে কী পরিমাণ ভিড়, লোকাল ট্রেনের মতন এখানে ভিড়। এই হচ্ছে ট্রেনের ভেতরকার অবস্থা। 3 ধারণের জায়গা নেই, এক একটা সিটে প্রায় কয়েকজন করে। আমাদের 2টো সিট রিজার্ভ করা ছিল, কিন্তু আমরা একটা সিটেই বসে আছি। তো আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে যে রামপুরহাটে পৌঁছানোর সময় 4:13। আদৌ 4:13-তে পৌঁছবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, যা অবস্থা ট্রেনের, যা গতি প্রকৃতি। কিন্তু এই 4:13 অবধি, এখন 1:30 বাজে, এই 1:30 থেকে 4:13 অবধি এখানে কাটানোটাও একটা বড় পরীক্ষা। খুব সাফোকেটেড, এত লাগেজ। জানলাগুলো খোলা আছে, বাট তাও মনে হচ্ছে যে সাফিসিয়েন্ট নয়, আরও খোলামেলা হলে ভালো হতো, মানে এতটাই বদ্ধ লাগছে। সো খুব কষ্টকর জার্নি হলো আজকে, এটাই। গরম গরম ম্যাগি নিলাম, 50 টাকা নিল। ফাইনালি আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি। দেখে বুঝতেই পারছো ভীষণ বিধ্বস্ত আমরা, আর প্রচণ্ড লেট করেছে ট্রেন। তো এখন আমাদের নেক্সট কাজ হলো একটা হোটেল খোঁজা। ফার্স্টে আমরা তারাপীঠ যাব এখান থেকে, এবং তারপরে আমরা সেখানে একটা হোটেল খুঁজবো। এটা আমাদের এখন নেক্সট টার্গেট। তো আমরা আগে থেকে কিছু বুক করে আসিনি, তো দেখা যাক, চেষ্টা করব মন্দিরের কাছাকাছি হোটেল খোঁজার। সবটা শেয়ার করতে থাকবো আপনাদের সাথে।
রেল স্টেশন থেকে 200 টাকায় একটি অটো রিজার্ভ করে যখন তারাপীঠের দিকে রওনা হলাম, ভাবিনি এক অদ্ভুত বিস্ময় অপেক্ষা করছে। অটোওয়ালা ভাই আমাদের মূল রাস্তা ছেড়ে নিয়ে চললেন গ্রামের মেঠো পথ ধরে। যে পথে সচরাচর অটো চলে না, সেই নির্জন আলপথের দুপাশে আদিগন্ত সবুজ ধানক্ষেত, দুদিকে গ্রাম বাংলার মাটির বাড়ি, আর সেই শান্ত নিসর্গ দেখে মনে হচ্ছিল কোনো এক রূপকথার পাতায় ঢুকে পড়েছি। সেই মুহূর্তের অনাবিল শান্তি আর সবুজের ছোঁয়া যেন আমাদের যাত্রাকে পূর্ণতা দিল। সত্যি, সব পথ কেবল গন্তব্যে পৌঁছানোর নয়, কিছু পথ মনের শান্তি খোঁজারও হয়। অবশেষে দ্বারকা নদী পেরিয়ে বিকেল 5টায় পৌঁছলাম পবিত্র তারাপীঠে। দীর্ঘ যাত্রার পর পেটে তখন চনমনে খিদে। মা তারা সরণিতে ঢুকেই চোখে পড়ল প্রথম হোটেল ল্যাংচা মহল। আর দেরি না করে সেখানেই সেরে নিলাম তৃপ্তিদায়ক মধ্যাহ্নভোজ। মন আর পেট দুটোই এবার শান্ত। ফাইনালি আমরা হোটেল খুঁজে পেয়েছি, এবং এই যে এত কষ্ট সারাদিনের, এই যে এত বিধ্বস্ত অবস্থায় আমরা নেমেছি, কোথায় থাকবো কিছু ঠিক ছিল না। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি নামার পরে গুগল করে যে হোটেলটাকে চুজ করেছিলাম, অদ্ভুতভাবে আমাদেরকে হয় না রাস্তাতে যারা থাকেন আর কি, নিয়ে যান হোটেলে, কি বলবো, ব্রোকার যারা থাকেন আর কি, তারাও ঘুরে ফিরে সেই হোটেলটাতেই এনেছে। কিন্তু এখানেই শেষ নয়, আসল সারপ্রাইজটা এইবার। প্লিজ দেখতে পাচ্ছেন আপনারা মাথার কাছে তারাপীঠ মন্দিরের ভিউ। আজকের সারাদিনকার কষ্ট কোথাও গিয়ে যেন পুরোপুরি লাঘব হয়ে গেল। ভগবান কষ্ট দিয়েছেন, আজকে শুরু থেকে কষ্ট দিয়েছেন, জার্নিতে সত্যিই কষ্ট হয়েছিল, কিন্তু শেষে যেটা পেলাম, সবুরের ফল সবুরে মেয়া ফলে যেটা বলে আর কি, সবর কা ফল মিঠা হতা হয়, সত্যি এটা অত্যন্ত মিঠা। ওকে, তো বলে দিই হোটেলের নামটা। এটা তারাপীঠ মায়ের মন্দিরের একদম কাছে ব্লু স্টার হোটেল। এটাই আমি নেমে প্রথম গুগল করেছিলাম। আমার মনে হয়েছিল এটা আমার ভালো লেগেছিল, মনে হয়েছিল এই হোটেলটা, বাট আমি খুঁজে পাচ্ছিলাম না। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আমরা নেমেই ল্যাংচা মহল বলে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। খাওয়ার পরে বেরানোর সঙ্গে সঙ্গেই একটি লোক আমাদেরকে হোটেলে যাওয়ার জন্য বলে, যেরকম এখানে বলে খুব নর্মাল। তো আমরা প্রথমে নাই করেছিলাম, নিজেরাই লাস্টে খুঁজে পাইনি, কিন্তু সেই লোকটিই আমাদেরকে আবার এই হোটেলটাতেই নিয়ে এলো যেটা আমি দেখেছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে ব্লু স্টার, আর আমরা আছি 309 নম্বর রুমে, 310 নম্বর রুমে আছি আমরা, 310 নম্বর রুমে আছি। এটা 3rd ফ্লোরে, 310 বোঝাই যাচ্ছে 3rd ফ্লোর। আর আপাতত ফেসিলিটিস এখানে আমরা দেখো, হোটেলে টিভি রয়েছে, একটা আলমারি রয়েছে, ছোট্ট খাট তো রয়েইছে, একটা ছোট্ট খাওয়ার জায়গা রয়েছে, সোপ দিয়েছে, গ্লাস বটল টুকটাক নেসেসারি রয়েছে, এসি তো রয়েইছে। আচ্ছা, এসিটা চালানো হবে, তাই আমি একটু বন্ধ করে। দিনটি ছিল শনিবার, তাই রাত বাড়লেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দিরের উপচে পড়া ভিড় দেখে আমরা ঠিক করলাম আগে শ্মশানের দিকেই যাব। তারাপীঠ মহাশ্মশান
এক রহস্যময় এবং জাগ্রত সাধনভূমি, যেখানে পঞ্চমুণ্ডির আসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। জ্বলন্ত চিতা আর তান্ত্রিকদের সাধনা, এই শ্মশানের প্রতিটা কোণ যেন আধ্যাত্মিক এক গাম্ভীর্যে ভরা। ভক্তি আর নিস্তব্ধতার এক অদ্ভুত মিশেল এই স্থান। প্রভাত, এখন বাজে 4:40 সকাল। এই মুহূর্তে চলে এসেছি পুজো দিতে। এই দেখুন পুজোর ডালা। এবার আমরা জানাবো ভিআইপি লাইনে। এই হচ্ছে ভিআইপি লাইন। তারাপীঠে এসে সবাই আমরা তারা মায়ের পুজো দিই, কিন্তু আমরা কি জানি যে এইখানেই এমন একটি জীবিত কুণ্ড বা জীবৎ কুণ্ড রয়েছে যার রহস্য আজও অমীমাংসিত। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই জীবিত কুণ্ড বা জীবৎ কুণ্ড দর্শনে, যা আজও প্রচুর ভক্তদের মনে অনেক রহস্যের সূত্রপাত করে রেখেছে। বলা হয় এই কুণ্ডের জল নাকি মৃতকেও জীবন দান করতে পারে। চলুন দেখে নিই সেই অলৌকিক স্থান। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের উত্তর দিকে অবস্থিত জীবিত কুণ্ডের সামনে। বাইরে থেকে দেখতে সাধারণ একটা পুকুর মনে হলেও ওর ইতিহাস এবং মাহাত্ম্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভক্তরা বিশ্বাস করেন এই কুণ্ডের জল পরম পবিত্র এবং রোগ মুক্তির মহা ঔষধ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ চলছে, সম্ভবত কুণ্ডটিকে আরও ভালোভাবে ঘিরে দেওয়ার কোনো পরিকল্পনা এখানে চলছে। তো যথারীতি আমরা একটু বলি, এই কুণ্ডকে ঘিরে একটি প্রচলিত লোককথা আছে। শোনা যায় এক সওদাগর তার মৃত ছেলেকে নিয়ে এখানে এসেছিলেন। মা তারার আশীর্বাদে এই কুণ্ডের জল সেই ছেলের গায়ে ছিটিয়ে দিতেই সে নাকি প্রাণ ফিরে যায়। শুধু তাই নয়, আরও একটা রোমাঞ্চকর গল্প আছে। একবার এক জেলে এখান থেকে মাছ ধরে কেটে ফেলেছিল, কিন্তু সেই কাটা মাছ যখন এই কুণ্ডের জলে পড়ে তা নাকি আবার জ্যান্ত হয়ে সাঁতার কাটতে শুরু করে। সেই থেকে এর নাম জীবিত কুণ্ড বা জীবৎ কুণ্ড। প্রচুর মানুষ এখান থেকে কুণ্ডের জল সংগ্রহ করে, যদিও আজ যেহেতু এখানে কাজ চলছে তাই জন্য সেই দৃশ্যটি দেখা যাচ্ছে না। মানুষ মনে করে যে এই কুণ্ডের জল ঘরে রাখলে বা নিজের ঘরে ছিটিয়ে দিলে সমস্ত অমঙ্গল দূর হয়, সমস্ত শারীরিক রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হয়, বা এই কুণ্ডের জল মায়ের মহাপ্রসাদের সাথেও আর এক মহাপ্রসাদ বলে বিবেচিত হয়। বিজ্ঞানের যুগে এই সমস্ত কিছুকে অলৌকিক বা অবাস্তব বলে মনে হলেও লাখ লাখ মানুষের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা এটিকে কিন্তু আজও সত্যি করে রেখেছে। এবং সবথেকে বড় কথা, প্রচুর মানুষ এখানে বহু কিছু অলৌকিক অভিজ্ঞতা অর্জন করেছে। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর দেহ যখন বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়েছিল, তখন তার চোখের মণি বা তারক এই স্থানে পড়েছিল। এই কারণেই এই স্থানের নাম তারাপীঠ। এখানে মাকে মাছ এবং মদ নিবেদন করার প্রথা প্রচলিত আছে, যা তান্ত্রিক আচারের অংশ। তারাপীঠের শ্মশান কেবল একটি দাহ করার স্থান নয়, এটি ভারত তথা বিশ্বের অন্যতম শক্তিশালী তন্ত্র সাধনার কেন্দ্র। মা তারা এখানে শ্মশানকালী রূপে বিরাজ করেন, তাই এই শ্মশানকে অত্যন্ত পবিত্র ও জাগ্রত মনে করা হয়। শ্মশানের পাশ দিয়ে দ্বারকা নদী উত্তর বাহিনী হয়ে বয়ে গেছে। শাস্ত্র মতে শ্মশানের পাশে উত্তর বাহিনী নদী থাকা অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী। দাহ করার পর মৃতদেহ ধুয়ে নেওয়ার জন্য বা তান্ত্রিক আচার পালনের জন্য এই নদী ব্যবহার করা হয়। মন্দিরে মা তারার যে মূল শিলামূর্তি আছে সেটি সাধারণ সময়ে একটি রূপোর আবরণে ঢাকা থাকে,
তবে বিশেষ সময়ে বা ভক্তদের অনুরোধে সেই আবরণ সরালে মায়ের আসল চরণ দেখা যায়। মায়ের বাম পা শিবের বুকের ওপর থাকে, যা তার উগ্র অথচ মমতাময়ী রূপের প্রতীক। অন্যান্য মন্দিরের চেয়ে তারাপীঠের ভান্ডারা আলাদা, কারণ অনেক সময় শ্মশানের ধারের আশ্রমগুলোতেও বড় বড় ভান্ডারার আয়োজন করা হয়। সাধু সন্ত কাপালিক এবং সাধারণ ভক্তরা যখন এক সারিতে বসে প্রসাদ পান, তখন সেখানে কোনো ভেদাভেদ থাকে না। একে শিব পার্বতীর সংসার বলে মনে করা হয়। শ্মশানে সেই গাম্ভীর্য আর আধ্যাত্মিক পরিবেশ থেকে বিদায় নিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। দ্রুত ফ্রেশ হয়ে চেক আউট পর্ব সেরে নিলাম। এরপর হোটেলেরই নিজস্ব রেস্তোরাঁয় বসে সারলাম তৃপ্তিদায়ক মধ্যাহ্নভোজ। তারাপীঠের পবিত্র স্মৃতি আর দুপুরের গরম ভাতের স্বাদ সব মিলিয়ে যাত্রাটা যেন এক অন্য মাত্রা পেল। আমরা দুজনে তারাপীঠ গিয়েছিলাম, আর পুরো খরচটা আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেখালাম। খাওয়া দাওয়া শেষ করে এবার বিদায়ের পালা। একটা অটো রিজার্ভ করে আমরা দুপুর 1:30 তারাপীঠকে বিদায় জানিয়ে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা একটু খারাপই লাগছিল, কিন্তু ফেরাও তো জরুরি। আমাদের ট্রেন ছিল দুপুর 3:30 হলদিবাড়ি টু কলকাতা 12364 SDB KOAA সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেন ধরার জন্য আমরা তড়িঘড়ি স্টেশনের দিকে এগোলাম। অবশেষে মন খারাপের সময় চলে এসেছে। আমরাও ট্রেনে উঠে পড়েছি রামপুরহাট থেকে। আমাদের তারাপীঠ ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। দেখতেই পাচ্ছেন ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা উঠেছি রামপুরহাট থেকে হলদিবাড়ি টু কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসে। চেয়ার কারে আমরা রিজার্ভ করেছি। আর আমাদের এই পুরো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের ইনফরমেশনগুলো, তথ্যগুলো যদি আপনাকে কোনোভাবে হেল্প করে থাকে, বা পূর্ববর্তী ব্লগের কোনো তথ্য যদি হেল্প করে থাকে, সেটাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এই কমেন্টগুলোতেই আমরা উৎসাহ পাই।